আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি রাজীব জামান। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন মেট্রো সিমেন্টের সৌজন্যে। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন PLFS ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুক্তাদির এফসি। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা প্রথমে একটু বাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। ওভারঅল আমরা বাজারের যে অবস্থানটি দেখছি, আসলে এই যে উত্থান পতন বা একেবারে আস্থাহীনতার জায়গাটা নিয়ে অনেক কথা হচ্ছে, এই জায়গাটি আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আচ্ছা, দেখুন, বর্তমান কিন্তু আমরা যদি দেখি যে জানুয়ারি মাসের শেষ থেকে যে প্রায় 3 মাস হতে চললো, বাজার কিন্তু ইন্ডেক্স দেখা যাচ্ছে যে ক্রমাগত কিন্তু ফল করছে। তো ফল কিন্তু দেখেন, আমরা যদি তার আগে একটু ফ্ল্যাশব্যাক দেখি, নির্বাচনের পরবর্তী সময়ে মার্কেট আমরা একটু স্ট্রং র্যালি দেখেছিলাম, খুব বেশি দিনের না, এটা হচ্ছে 1 মাস বা তার চেয়ে কম সময়ের 24 দিন 23 দিন স্টেবল করেছিল। বেসিক্যালি ওইটা ব্যাকড বাই ছিল ব্যাংকিং স্টকগুলো। তো তারপর যেটা হলো, আমাদের এখানে কিন্তু দেখেন ফাইন্যান্সিয়াল সেক্টর গুলো কিন্তু স্টকগুলো দেখা যাচ্ছে যে তখন কারেকশন হওয়া শুরু হলো, স্পেশালি আপনার ব্যাংক বলেন বা লিজিং, ইন্স্যুরেন্সগুলো, এগুলো আর কি। তো এখন ব্যাংকের উপরে কিন্তু আপনার আমরা জানি যে তার হলো সংকট আছে, সংকটের জন্য ব্যাংকগুলোর এখন আপনার লিকুইডিটি ক্রাইসিস আছে, ওদেরকে হাই রেটে ডিপোজিট কালেক্ট করতে হচ্ছে। দেন সেকেন্ড ওয়ান হচ্ছে গিয়ে প্রভিশনের উপরে কিন্তু ব্যাংকগুলোর উপরে বেশ প্রেশার আছে। তো যাতে প্রভিশনগুলো ঠিক মতো যাতে করা হয় এবং ব্যাড ডেটগুলো যাতে ঠিক মতো মানে রিকগনাইজ করা হয়, এটা নিয়ে আর কি। বর্তমান ফাইন্যান্স মিনিস্টার আসার পর কিন্তু এই জিনিসগুলো নিয়ে উনি বেশ মানে স্ট্রং, বেশ ভোকাল, যে আমাদের কুরিনগুলোকে ঠিক মতো যাতে প্রভিশন করতে হবে। তো ওটা করতে গিয়ে যেটা হয়েছে, ব্যাংকগুলোর কিন্তু দেখা যায় প্রফিটেবিলিটি কমে যাচ্ছে। প্রভিশনের মাত্রা বাড়লে ডেফিনেটলি আপনার নেট প্রফিট কমে যাবে। তো একইভাবে তারল্য সংকট কিন্তু আপনার লিজিং সেক্টরগুলোকেও উপরে ইম্প্যাক্ট পড়েছে। লিজিংগুলো তো আমরা জানি যে বেসিক্যালি ওনারা কিন্তু বেশিরভাগ হচ্ছে কি ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট, ব্যাংকের কাছ থেকে টাকা এনে তারপরে একটা মার্জিন টপ আপ করে এই টাকাটা হচ্ছে কি আপনার ক্লায়েন্টকে দেয়। যদিও এখন অনেকেই ডিপোজিট কালেক্ট করছে, কিন্তু ডিপোজিটের রেটটা কিন্তু খুব বেশি না। তো ব্যাংক যখন আপনার তারল্য সংকটে থাকে, এইটা সরাসরি ইম্প্যাক্টটা কিন্তু লিজিংগুলোর উপরে পড়ে। এবং ইন্স্যুরেন্সগুলোর কথা যদি আমি বলি, দেখবেন যে গত বছর ডিসেম্বর থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারি এরকম সময় কিন্তু একটা স্ট্রং র্যালি হয়েছে, এবং কোন ইন্স্যুরেন্স 4 গুণ 5 গুণ হয়ে গেছে। স্পেসিফিক্যালি কয়েকটা ইন্স্যুরেন্স যদি আপনি চিন্তা করেন, তো দেখা যাচ্ছে যে এগুলো যখন কারেকশনে আসছে, ওভারঅল মার্কেটের উপরে কিন্তু বড় ধরনের একটা প্রেশার পড়ছে। তারপরে আছে হচ্ছে কি মার্কেটে তারল্য সংকট, কারণ মার্কেটে তো আসলে ফান্ড নাই, বরং ফান্ডটা কিন্তু চলে যাচ্ছে। তো ওভারঅল কিন্তু এখন, যার ফলে জানুয়ারি থেকে আসলে ফলটা শুরু হয়েছিল, কিন্তু আমরা যদি দেখি যে তখন কিন্তু আপনার মাল্টিন্যাশনালগুলো বা বড় কোম্পানিগুলো এগুলোর পারফরমেন্স কিন্তু ভালো ছিল তুলনামূলকভাবে। তো স্টক প্রাইস বেড়েছে, তো ওই জন্য ব্যাংকের বা ফাইন্যান্সিয়ালসের ফলটা আমাদের অতটা চোখে পড়ে নাই। কিন্তু লাস্ট যদি আপনি 1 সপ্তাহ দেখেন, বড় বড় স্টকগুলো, যেমন আপনি জিপি দেখেন, জিপির কিছু ইস্যুজ আছে। জিপির গভর্নমেন্ট এনবিআর থেকে ওদের কাছ থেকে 12,500 কোটি টাকার মতো চাওয়া হয়েছে এবং 10 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে, যেটা এই সপ্তাহে শেষ হবে। জিপি মনে করছে যে না, আমাদের আসলে টাকাটা, তার ক্যালকুলেশনে সমস্যা আছে, কিন্তু এনবিআর থেকে কিন্তু তারা খুব স্ট্রংলি করছে যে টাকাটা কিন্তু আজকের না, দিতেই হবে। তো এখন 12,500 কোটি টাকা কিন্তু জিপির প্রায় 5 বছরের প্রফিটের সমান। তো এখন যদি দিতে হয়, জানি না জিপি কোথা থেকে দেবে। সেকেন্ড ওয়ান ইজ দেখেন যে এখন কিন্তু রিলায়েন্স জিও বাংলাদেশ আসবে, এরকম কিন্তু একটা কথা কিন্তু আমরা শুনছি। তো এখন আসলে কিন্তু জিপির উপরে কিন্তু কম্পিটিশন প্রেশার কিন্তু অনেক বেড়ে যাবে। তো আমাদের টোটাল মার্কেট ক্যাপের ভিতরে 15% কিন্তু জিপি। তো এই জিপির উপর যদি প্রেশার পড়ে, মার্কেট উপর থাকবে। সেকেন্ড ওয়ান ইজ দেখেন ব্যাংকের কথা আমি যেগুলো বললাম, ব্যাংকের কিন্তু প্রায় মার্কেটে 17% ব্যাংক। তো আপনার 15 আর হচ্ছে 17, দেন হচ্ছে কি আপনার ব্যাড বিসির উপর দেখেন, স্টক ডিভিডেন্ড দেওয়ার পরে কিন্তু আমরা বড় একদিন একটা বড় জাম্প দেখেছিলাম। সেখান থেকে কিন্তু আবার কিছুটা কারেকশন হয়ে আসছে। তো কারেকশন হওয়ার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে, ইন্ডেক্সের উপরে কিন্তু বড় ইম্প্যাক্ট পড়ছে। তারপর আপনি লার্জ ক্যাপ অন্য স্টক যদি আপনি দেখেন যে ইউনাইটেড পাওয়ার, আমরা ভালো একটা র্যালি দেখেছি, ওই সময় হয়তো কিন্তু এগুলো বেড়েছে, কিন্তু ব্যাংকের যে ফলটা, ওটার কারণে ইন্ডেক্সের যে প্রেশারটা আমাদের চোখে অতটা পড়ে নাই, যেহেতু ইউনাইটেড পাওয়ার, জিপি, ব্যাড বিসি এগুলো কিন্তু কন্ট্রিবিউট করেছে পজিটিভলি। তো এখন যেটা সমস্যা হয়েছে, গত 1 সপ্তাহে এই শেয়ারগুলো, তারপর আপনি হেইডেলবার্গ সিমেন্টের কথা দেখতে পারেন, ডিভিডেন্ড ডিক্লারেশনের পরে একদিনে কিন্তু 16% প্রাইস ফল করেছে। তো ওই জিনিসটার ফলে কিন্তু এখন আমাদের গত 1 সপ্তাহে খুব কুইক আমরা ফল দেখছি। তো এখন সমস্যা কি, প্যানিক তৈরি হচ্ছে মার্কেটে। তো যখন আমরা দেখছি যে ইন্ডেক্স প্রতিদিনই 50 পয়েন্ট 60 পয়েন্ট করে পড়ছে, আলটিমেটলি ডে এন্ডে তো আমাদের আসলে পোর্টফোলিওতে লস হয়ে যাচ্ছে, আমাদের ইকুইটি কমে যাচ্ছে, প্যানিক তৈরি হচ্ছে, প্যানিকের সেল আছে। এর বাইরে কিন্তু যেটা আমরা শুনতে পাচ্ছি যে ফোর্স সেল হচ্ছে,
কারণ আপনি চিন্তা করেন 2016-17 যারা এসেছিলেন বিনিয়োগকারীরা ভালো মার্কেট দেখে মার্জিন লোন দিয়েছিলেন, এসব অনেক কোডেই কিন্তু এখন দেখা যাচ্ছে তার ফোর্থ সেলের পর্যায়ে চলে আছে। তো যার ফলে এই ফোর্থ সেলটা আমি বলবো খারাপ না, এই জন্য খারাপ না কারণ ফোর্থ সেলটা দিলে কিন্তু এই শেয়ারগুলো যদি এই মানে সেলটা যদি না হয় অনেকদিন কিন্তু আমার মার্কেটে খারাপ অবস্থা বিরাজ করবে, যেটা আমরা 2010 সালের পরবর্তী 11, 12, 13, 14 দেখেছি আমরা, যেহেতু ফোর্থ সেলের টাকাগুলো আটকে ছিল, মানে জিনিসটাকে আমরা আর্টিফিশিয়ালি আসলে শেয়ারগুলো যেহেতু সেল হচ্ছিল না বা আমরা সেল করছিলাম না মার্চেন্ট ব্যাংকাররা বা ব্রোকারেজ হাউসরা, তো ওটা কিন্তু আসলে একটা বড় সমস্যা তৈরি করেছে। যেই জিনিসটা এখন ফোর্থ সেল হচ্ছে, ডেফিনেটলি বিনিয়োগকারীরা বা যাদের শেয়ার ফোর্থ সেল হচ্ছে এটা আসলে খারাপ, ওভারঅল মার্কেটের জন্য কিন্তু ফোর্থ সেল হয়ে যাওয়াটা ভালো। আমি একটু এই যে মানি সাপ্লাই বা তারল্য প্রবাহের এই জায়গাটায় যেতে চাই। আমরা দেখছি যে এই জায়গাটা নিয়ে প্রতিনিয়তই আলোচনা হচ্ছে, কিন্তু আমরা যদি ব্যাংক ইন্টারেস্ট রেট, সঞ্চয়পত্রের সুদের হার, এই জায়গাগুলো নিয়ে অনেক দিন সমন্বয়ের কথা বলা হচ্ছে, সেই জায়গাটা আসলে আপনারা কি মূল্যায়ন করেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি সঞ্চয়পত্র আসলে যেই রেটটা আছে এই রেটটা কোনোভাবেই জাস্টিফাইড না। কারণ দেখেন আমাদের ব্যাংকে এফডিআর রেট 7%, 8% বা কোনো ক্ষেত্রে 6%ও দেয়। ব্যাংক হচ্ছে গিয়ে আপনার রিস্কি জায়গা, এখানে রাখলে কিন্তু আপনি ডিপোজিট যে নর্মালি ফেরত পাবেন কিন্তু কিছুটা রিস্ক আছে, যেহেতু আপনার কর্পোরেট হচ্ছে গিয়ে এটা, একটা ব্যাংক হচ্ছে গিয়ে বেসিক্যালি এটা আপনি গ্যারান্টি দিচ্ছে টাকা ফেরত দিবে। অন্যদিকে সঞ্চয়পত্র কিন্তু ব্যাক বাই গভর্নমেন্ট, তো ব্যাক বাই গভর্নমেন্ট যেহেতু এইটা কিন্তু রিস্ক ফ্রি অ্যাসেট, এবং এটা কিন্তু যার ফলে ফাইন্যান্সের থিওরি যদি বলেন বা ইকোনমিক্সের থিওরি যদি বলেন, রিস্ক ফ্রি অ্যাসেটের কিন্তু রিটার্ন সবসময় রিস্কি অ্যাসেটের যে কম হবে, কারণ রিস্ক ফ্রির সাথে রিস্ক প্রিমিয়াম অ্যাড করে তারপরে হবে হচ্ছে গিয়ে রিস্কি অ্যাসেটের রিটার্ন। তো এখন সঞ্চয়পত্রটা আমাদের যেটা হয়েছে এটা হচ্ছে গিয়ে রিস্কি অ্যাসেট যদি হয় 8%, রিস্ক ফ্রি হচ্ছে 12%, এটা কিন্তু আসলে ইকোনমির জন্য কোনোভাবেই জাস্টিফাইড না। আর এরকম যদি হয় তো স্বাভাবিকভাবেই কিন্তু টাকাটা ব্যাংকিং সেক্টর থেকে বা অন্য জায়গা থেকে সঞ্চয়পত্রের দিকে যাবে। এখন একটা কোশ্চেন আমরা করতে পারি বা অনেকে বলেন আর কি যে সঞ্চয় বেসিক্যালি আমাদের এখানে তো আসলে কোনো গভর্নমেন্টের আসলে কোনো সেফটি নেট নাই, তো বেসিক্যালি আমাদের সঞ্চয়পত্রটা ইজ ওয়ান কাইন্ড অফ সেফটি নেট। তো এখন এটা বলে আমি বলবো দেখেন সেফটি নেটটা আসলে কার দরকার? সেফটি নেট কিন্তু আমার সবার দরকার নাই। এখানে আপনার বলা থাকতে পারে যে রিটায়ার্ড যারা করেছে বা যারা হচ্ছে প্রবীণ বা যাদের এই সমস্যা আছে, ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে যারা আছে, মানে যাদের সুবিধার জন্য সঞ্চয়পত্র তৈরি হয়েছে তারা কতটুকু পাচ্ছেন? হ্যাঁ, এখন ইস্যুটা হচ্ছে কি দেখেন এই লোকগুলো যদি বলেন যারা রিটায়ার্ড করেছেন তাদের কিন্তু আসলে লিমিটেড ইনকাম, কিন্তু দেখেন আপনি একজন বড় ব্যবসায়ী বা একজন বড় পুঁজিপতি বা হচ্ছে অন্যভাবে সামহাও টাকার মালিক, তার কিন্তু টাকা বেশি। তো ওভারঅল যে আমাদের সঞ্চয়পত্র যে বাস্কেট 2 লক্ষ কোটি টাকার মতো এখন, তো তার মধ্যে দেখবেন বেশিরভাগই কিন্তু আপনার ওই ধনিক শ্রেণীর কিন্তু এটা কিন্তু আসলে আমাদের উদ্দেশ্য না। গভর্নমেন্ট খুব একটা ভালো আমি বলবো যে স্টেপ নিয়েছেন যে এখন ওনারা কিন্তু টিন দিতে হবে, কারা কতটুকু কিনছেন এটার উপরে মনিটরিং করা হবে। তো এটার উপরে করলেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার লিমিটের উপরে যারা এক্সিট করছে এখন ওটা কিন্তু আসলে কমে যাবে আসলে। কারণ আমার ধরেন লিমিট আছে হয়তো 30 লক্ষ টাকা, আমি হয়তো কিনে ফেললাম 2 কোটি টাকার, 5 কোটি টাকার, কিন্তু আমি কিন্তু আসলে গভর্নমেন্টের আইন আমি ভঙ্গ করছি। গভর্নমেন্ট কিন্তু চাচ্ছে না যে আমার কাছ থেকে 2 কোটি টাকা কালেক্ট করার জন্য, কিন্তু আমি যেহেতু আমি সুযোগ দিচ্ছি, কারণ এখানে কোনো ডাটাবেস নাই, আমার কোনো টিল লাগছে না কে কত টাকা কিনছে। আমি আজকে সাপোজ সোনালী ব্যাংক থেকে কিনলাম, কালকে আমি ব্র্যাক ব্যাংক থেকে কিনলাম, পরশুদিন পোস্ট অফিস থেকে কিনলাম, সব জায়গা থেকে কিনে কিনে দেখা যাচ্ছে আমি অনেক টাকা কিনে ফেলছি, কিন্তু আমার ট্রেস করা যাচ্ছে না। তো এখন যে নতুন উদ্যোগটা নেওয়া হয়েছে যে ট্রেস করার জন্য, এটা আমি ভালো উদ্যোগ। তারপরেও এখানে আসলে শ্রেণীবিন্যাস করা যেতে পারে যে কারা কতটুকু কিনতে পারবেন। থার্ড ওয়ান হচ্ছে ইন্টারেস্ট রেট কি আসলে এই পর্যায়ে আমরা রাখবো কিনা, বা এই পর্যায়ে যদি আমরা রাখিও তখন কিন্তু আসলে খুব অল্প মানুষ যাদের আসলে জিনিসটা দরকার তারা যাতে এটা এক্সেস করতে পারেন, শুধু বাইরে যাদের দরকার নেই তারা যাতে না আসে, এইটা ইনশিওর করার কিন্তু দরকার। জি, আরেকটি জায়গায় যেতে চাই, এই যে আমরা দেখছি সাম্প্রতিক সময় পুঁজিবাজারের যে উত্থান পতন, এবং সেখানে আমরা দেখছি যে যে আইপিও গুলো আসছে সাম্প্রতিক সময়, সেগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এবং আমরা প্লেসমেন্ট বাণিজ্যের কথা উঠছে, এবং এই জায়গাগুলো আসলে সেকেন্ডারি মার্কেটের যে প্রভাব, এই জায়গাগুলোই আসলে আমরা কি করতে পারি? আচ্ছা, এখন দেখেন আইপিও এর ইস্যু যদি আমি বলি, আইপিও কিন্তু আমাদের আসতে হবে এবং আমাদের অনেক অনেক আইপিও আসতে হবে, কারণ আমি ভালো মানের আইপিও অবশ্যই আমাদের প্রয়োজন আছে, অনেক আইপিও আসতে হবে। কারণ হচ্ছে কি দেখেন আমাদের স্টক লিস্টেড স্টক কোটা 340টা বা 350টা এখন আমাদের লিস্টেড স্টক। তো এখন 350টা লিস্টেড স্টক যদি থাকে, আমি যদি দুই পার্সপেক্টিভে দেখি, দেখেন যে ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে দেখি আমি, আমার তো ভালো শেয়ার লাগবে যেখানে গ্রোথ হবে। আমরা যেমন বলি যে বাংলাদেশ ইকোনমি 7% 8% করে গ্রো করছে, কিন্তু আমাদের স্টক মার্কেট গ্রো করে না কেন? কারণ আমাদের স্টক মার্কেট তো ইকোনমি রিপ্রেজেন্টেটিভ না,
আমার স্টক মার্কেটে আসলে ফাইন্যান্সিয়াল কিছু স্টক আছে আর অন্যান্য সেক্টর কিছু স্টক আছে। আর ওভারঅল দেশের বড় গ্রুপ যেগুলো আপনি বলেন, আপনি এখানে মনে করেন বসুন্ধরা গ্রুপের তেমন উল্লেখযোগ্য শেয়ার নাই মেঘনা সিমেন্ট ছাড়া। আপনি যে এখন আপনি যমুনা গ্রুপের দেখবেন আপনি শেয়ার নাই। আপনি এখানে দেখেন ভালো ভালো যে কর্পোরেট আমরা একটু আছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে চলে যেতে চাই। প্রিয় দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্বাস্থ্য সেবা উপলক্ষে বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সেখানেই চলে যাচ্ছি সরাসরি।